সুপ্রিয় আমার নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকে আমার দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে কুলসুম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে। তোমাদের অনলাইন আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমার আগের ক্লাসটা করেছো তাদেরকে বলে রাখছি যে এটা তোমাদের সেই তরঙ্গ অধ্যায়েরই ধারাবাহিক পরের পড়াগুলি আমরা আজকে পড়ব। গত ক্লাসটা যারা দেখোনি এখনও, তারা ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে ওই ক্লাসটা দেখে নেবে, তাহলেই তোমরা আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং আজকের ক্লাসটা আমি কথা না বাড়িয়ে শুরু করি। সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো, আমরা গত ক্লাসে অগ্রগামী যে কোনো একটা তরঙ্গকে চেনার জন্য তরঙ্গের দুটো সংজ্ঞা আমরা পড়েছিলাম। একটা ছিল এই যে সাম্য অবস্থান থেকে তরঙ্গটার সর্বোচ্চ যে দূরত্ব, এই দূরত্বটাকে তোমাদের মনে আছে কিনা একটু দেখো, যে এটাকে আমরা বলেছিলাম বিস্তার। এইটা কিংবা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলেছি বিস্তার। আর এই বি বিন্দু থেকে এফ বিন্দু পর্যন্ত কিংবা এ বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত এই দূরত্বটুকুকে আমরা বলেছিলাম যে এই দুটো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। গতদিন একটু বলে রাখি, গত ক্লাসটাতে একটু ভিডিওর ঝাপসার কারণে হয়তো তোমরা অনেক কিছু স্পষ্টভাবে দেখতে পারোনি। আজকেও যদি সেরকম সমস্যাও হয়েও থাকে, আমি তো মুখে বলেই দিচ্ছি, তোমরা একটু আশা করব আজকে সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা থাকে সেই জিনিসটা মুখে যেটা বলছি সেটা একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা। এখন আমরা এই বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা গত ক্লাসে জেনে গেলাম। আজকে দেখো আমরা এই তরঙ্গটার আরও কয়েকটা সংজ্ঞা আমাদের পড়তে হবে। যেমন দেখো, আজকেরটা আমি এখন কি লিখলাম, পূর্ণ কম্পন কাকে বলে। দেখো, তরঙ্গের উপরিস্থিত কোনো কম্পনশীল কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই একই বিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। দেখো, এটা তরঙ্গের শেপে, যেহেতু এই যে স্টার্টিং হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দু থেকে এই তরঙ্গটা পুরো পথটা ঘুরে ই বিন্দুতে যখন আসে, তখন আমরা এটাকে বলি একটা পূর্ণ কম্পন সম্পন্ন হওয়া। এটা কিভাবে, তোমরা একটু এই ছবিটার দিকে তাকাও। এটা যদি ধরো একটা তরঙ্গের, আমরা অগ্রগামী একটা তরঙ্গকে আঁকলাম। এখন আমার এটা এতটুকু পর্যন্ত এটার পূর্ণ কম্পন হবে। কেন হবে দেখো, আমি এই তরঙ্গটার স্টার্টিং হলো এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে সে গিয়ে এদিকে যখন যায় তখন তরঙ্গের আকৃতি ধারণ করে। কিন্তু আসলে এই যে এই বরাবর যেটা যায়, এটা যদি এদিকে না গিয়ে একইভাবে আমার এই জায়গায় আসে, তাহলে এই যে স্টার্টিং পয়েন্টটায় সে আবার ফেরত আসে। তাহলে বুঝতে পারছো, যেই জায়গা থেকে সে শুরু করলো আবার এই পথটুকু ক্রস করে এই জায়গায় আসা মানে হচ্ছে তরঙ্গের দিকে সে এই দূরত্বটা অতিক্রম করলো। যার কারণে এই জিনিসটা হচ্ছে একটি পূর্ণ কম্পনের দূরত্ব। কোনো একটা তরঙ্গ, তার তরঙ্গ উপরিস্থিত কম্পনশীল কণাটা যেই বিন্দুতে স্টার্ট করে সেই বিন্দু থেকে যাত্রাটা শুরু করে আবার সেই একই বিন্দুতে যদি ফেরত আসে, তখন তাকে আমরা একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে ধরে নিব। তারপরে দেখো, এরপরের সংজ্ঞাটা কি, পর্যায়কাল বা দোলনকাল। এগুলি তোমাদের দেখবে যে সবগুলি তোমাদের এসএসসির পড়া, তারপরও আমার এখানে একটু বলতে হবে। কম্পন মানে একটি কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যেই সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা আমরা প্রকাশ করি। যেমন দেখো, এই যে এই এতটুক পর্যন্ত ডিস্টেন্সটা আমার একটা পূর্ণ কম্পন, তাহলে একটা তরঙ্গ এই জায়গা থেকে এই পথটুকু কমপ্লিট করে এতটুকু আসতে যে সময় নিবে, সেই সময় যে সময় হবে সেই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল ক্যাপিটাল টি। আর এই দূরত্বটাকে আমরা বলছি ল্যামডা। খেয়াল করো, দূরত্ব হচ্ছে ল্যামডা এবং এই ল্যামডা দূরত্বটা অতিক্রম করতে তার যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল টি। তারপরে দেখো, দশা কাকে বলে। দশাটার সংজ্ঞায় তোমরা কী পাবে দেখো, যে কোনো মুহূর্তে কণার গতির সম্মুখ অবস্থাকে দশা বলে। এই দশাটা হচ্ছে আসলে, দশা বলতে আমরা কোনো একটা কম্পনশীল কণার যে কোনো
একটা এই যে এই বিন্দু থেকে স্টার্ট করে পুরো পথটুকু যদি সে ঘুরে আসে, আমরা এরকম একটা বৃত্ত মনে করো পাই। আসলে দশা আমাদের অনেক সময় এটাকে আমরা অ্যাঙ্গেল হিসেবেও বলতে পারি। কিভাবে? একটা কণা ধরো এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট হয়ে পুরো পথটুকু আবার ঘুরে এই পর্যন্ত আসলো। এখন আমি বললাম যে এই কণাটা, এই তরঙ্গটার এখন এই পয়েন্টে আছে, এই পয়েন্টে থাকা মানে এটা হচ্ছে তার স্টার্টিংয়ের সাথে একটা কোণ করে আছে, সেই কোণটার মান ধরে নিলাম থিটা। এখন এই কোণটার মান যদি তুমি জানো, তাহলে তুমি কি করতে পারবে, ওই কোণে কণাটা তরঙ্গের ঠিক কোন জায়গায় আছে তুমি সেটা জানতে পারো। তাহলে একটা জিনিসের যদি অবস্থান আমি জেনে যেতে পারি, অবস্থান জানলে আমি সেই কণাটার বেগ, ত্বরণ, মন্দন সব কিছুই কী করতে পারবো, বের করতে পারবো। অর্থাৎ আমি কোনো একটা কণার পজিশনটা জানলে তার বেগ, ত্বরণ সব কিছু আমি বের করে ফেলতে পারবো, এবং অতটুক যেতে তার সময় কতটুকু লাগে সেটাও আমি যদি পূর্ণ কম্পনের সময় পাই, বাকিটুক যেতে সময় কত, বেগ যদি জানা থাকে, দূরত্ব যদি জানা থাকে, আমি সময়ও বের করতে পারবো। এই কারণেই দশা আমরা সাধারণত এইখানে দেখবে যে সেটাকে আমরা কোণ হিসেবেই বুঝবো। আর এই যে গতির সম্মুখ অবস্থা বলতে বোঝাচ্ছে আসলে দেখো আমরা দশা তাহলে কি বললাম, যে কোনো মুহূর্তে কণার গতির সম্মুখ অবস্থাকে দশা বলে। আর এই যে দশাটা তার মানে তরঙ্গের উপরের কোনো একটা কণার পজিশন জানার জন্য, আমরা পজিশনটা যদি জানি তাহলে তার সব কিছু জানতে পারবো, সেই জিনিসটাই হচ্ছে দশা। গতির সব কিছুই তুমি ওখান থেকে বের করতে পারবে। যেমন দেখো এখানে যে কথাটা বলা আছে, ল্যামডা দূরত্বে দুটি কণার দশা পার্থক্য হচ্ছে টোয়াইস পাই। এটা কিভাবে হচ্ছে দেখো, এতটুক পর্যন্ত একটা তরঙ্গের দূরত্ব আমরা জানি যে সেটা ল্যামডা। তাহলে এখানে যে কণাটা আছে এবং এখানে যে কণাটা আছে, এই দুজনের মধ্যে দশার পার্থক্য কত, অর্থাৎ কৌণিক পার্থক্যটা কত। স্টার্ট যেখান থেকে হয় সেই জায়গায় কোণটা যদি 0 ডিগ্রি হয়, আর আমার এখান থেকে এই পর্যন্ত কণার কৌণিক দূরত্ব হচ্ছে পাই, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পাই, দ্যাট মিন্স এটা থেকে এটার দূরত্ব হচ্ছে, এই জায়গায় এসে আমার এটা আসলো টোয়াইস পাই। তাহলে এই ল্যামডা দূরত্বের জন্য দ্যাট মিন্স এই কণাটা এবং এই কণাটার দশা পার্থক্য হচ্ছে টোয়াইস পাই মাইনাস 0, দ্যাট মিন্স টোয়াইস পাই। এই কারণেই এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ আমরা দেখবে যে পরবর্তীতে আমাদের এটার প্রয়োগ আছে যে ল্যামডা দূরত্বে দুটি কণা যদি থাকে তাদের দশার পার্থক্যকে আমরা এই টোয়াইস পাই ধরে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তারপরে দেখো দেখো এরপরে আরেকটা সংজ্ঞা কি, যে সম তরঙ্গ মুখ কাকে বলে। তরঙ্গ মুখ কাকে বলে? সমদশা সম্পন্ন কণাসমূহের গতিপথকে তরঙ্গ মুখ বলে। এই জিনিসটা তোমাদের জন্য একটা নতুন সংজ্ঞা। আগে এটা একটু বুঝে নাও যে সমদশা সম্পন্ন কণাগুলি কাকে বলে। ধরো একটা তরঙ্গের আমরা কোনো একটা বিন্দু থেকে যদি একটা তরঙ্গ মনে করো এরকম আমার আঁকা আছে, একটা পানির ঢেউয়ের কথা চিন্তা করো, তাহলে এই ঢেউটার উপরে যতগুলি কণা থাকবে প্রত্যেকটা কণার দশা সেম হবে, অর্থাৎ ওরা একই অ্যাঙ্গেলে, যেখান থেকে স্টার্ট হলো এই জায়গা থেকে এর ডিস্টেন্স যা হবে এর ডিস্টেন্স তা হবে, এটাও তা হবে, প্রত্যেকটা কণা একই দশায় থাকবে। এখন তুমি এই তরঙ্গ যেটা পেলাম এটার তরঙ্গ মুখ যদি আমি আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো? এই কণাটাকে আমি ফোকাস করে এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি, ছোট একটা কম্পাস দিয়ে, এটা থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি, এটা থেকে আরেকটা বৃত্তচাপ আঁকি, এরকম করে আমরা অনেকগুলি প্রত্যেকটা পয়েন্ট থেকে কতগুলি বৃত্তচাপ আঁকতে পারি। আঁকলে এই বৃত্তচাপগুলির উপরে তুমি যদি একটা স্পর্শক এঁকে যাও তাহলে এই স্পর্শকটাই হবে পানির এই তরঙ্গটা যেখান থেকে মনে করো শুরু হলো, এটার প্রথম তরঙ্গ এটা যদি হয়, পরের তরঙ্গটা হচ্ছে এই পুরো পথটা।
এবং এই পথটার উপরে প্রত্যেকটা কণার দশা একই রকম হবে, অর্থাৎ সমদশা সম্পন্ন কণা বলতে আমরা বুঝাই এই তরঙ্গটার ক্ষেত্রে একটু দেখো যে একটা এখানের একটা কণা আবার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়ে আবার যেখানে তুমি তাকে পাবে ওই জায়গাটা হচ্ছে তার সমদশা সম্পন্ন কণা। একই রকম কেন দেখো এই জায়গা থেকে স্টার্ট হয়ে এখানে আসলো, এর আর এর পার্থক্য টয়েস পাই, আবার এটার সাথে মিলাবানা যে দশা পার্থক্য, এটা পার্থক্য না, এটা হচ্ছে এই কণাটা এবং এই কণাটার দশা হচ্ছে সেম একই কন্ডিশনে। কেন এখানে না গিয়ে যদি এই জায়গায় আবার ফেরত আসে, এর যেরকম দশা 0 ডিগ্রি ছিল এরও তখন আবার 0, কারণ এই জায়গা থেকে সে আবার ওই 0 থেকে স্টার্ট করে টয়েস পাইতে যাবে। তার মানে একটা তরঙ্গের থেকে সমদশা সম্পন্ন যতগুলি তুমি এভাবে পাবা, এর থেকে আরও সামনে যদি আবার কতগুলি তরঙ্গ মুখ আঁকো, স্পর্শক আঁকো, এই বৃত্তচাপ আঁকো, বৃত্তচাপগুলির উপরে আবার স্পর্শক টানলে তুমি আরেকটা তরঙ্গ মুখ পাবা। এটাই হচ্ছে সমদশা যতগুলি পাবা প্রত্যেকটা কণাকে তার গতিপথটাকে তুমি যেভাবে বের করতে পারো, এই গতিপথ বের করার সিস্টেম হচ্ছে এটা। আর এই সিস্টেমের মধ্যে যতগুলি একটা তরঙ্গের উপর যতগুলি কণা থাকবে প্রত্যেকটা সমদশা সম্পন্ন হবে। এটা এই অগ্রগামী এই তরঙ্গ 8 তরঙ্গের ক্ষেত্রেও দেখিয়ে দিই। ধরো এরকম যদি হয়, তুমি এখানের একটা পয়েন্ট এভাবে ধরলা, তাহলে সেম জায়গায় এই তরঙ্গটার এই কণাটার যেই দশা হবে এইখানকার এই কণাটারও দশা সেম হবে। তাহলে আমি এইটাকে এবং এটাকে সমদশা সম্পন্ন কণা বলতে পারবো। এবং এই সমদশা সম্পন্ন কণাগুলিতে আমি যে পথটা আঁকবো সেই পথটাই হচ্ছে তরঙ্গ মুখ। তারপরে দেখো তরঙ্গ বেগ। একটা জিনিস মনে রাখবা, তরঙ্গ বেগ আর কণার বেগ কিন্তু সেম জিনিস না। এখানে আমরা যেটা এখন দেখছো সেটা হচ্ছে তরঙ্গ বেগ, এবং এই ভি তোমাদের পরিচিত, অর্থাৎ এই তরঙ্গটা যেই বেগে সামনের দিকে যাচ্ছে সেটাকে আমরা বলবো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে? দেখো তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করে, এটা তুমি তরঙ্গ শব্দটা না দিলে আমরা বেগের যেই সংজ্ঞাটা জানি যে নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এখন যেহেতু এটা তরঙ্গ বেগ, তাহলে শব্দ শুধু তুমি তরঙ্গটা অ্যাড করে দিলা যে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এটার একটা সূত্র আছে তোমরা জানো। এখন দেখো এই তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা তোমাদের খুব পরিচিত একটা সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে কিছু কাজ করব সামনে। আগে আমাদের এই সংজ্ঞাগুলি একটু পড়া হয়ে যাক, তারপরে এটা পড়তে থাকবো। এখন দেখো তার ভেতরে তো এখানে ভি এবং ল্যামডাটা তুমি এখন চিনে ফেলছো, আমি এখনও তোমাকে এফটা পড়াই নাই। তাহলে এফটা পড়ে তারপর আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করব। তাহলে দেখো তরঙ্গ বেগ আর কি বলছি, আর একটা কথা কণার বেগ, সেটা একটা ভিন্ন জিনিস হবে। সেটা আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা পড়ার পরে সেই কণার বেগটা আলাদা করে বুঝতে পারবো। আপাতত এটা একটু দেখে নাও। এরপরে দেখো এখন যেটা বললাম, দেখো কম্পাঙ্ক কাকে বলে, অর্থাৎ এই যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার, ভি চিনলা তরঙ্গ বেগ, ল্যামডা চিনলা তরঙ্গ বেগ, বাট এফটা কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। এটাও তোমাদের পরিচিত যে এফটা কি হচ্ছে, দেখো একটা কম্পনশীল কণা একক সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা কম্পাঙ্ক বলি। কম্পাঙ্ককে আমরা এইখানে মনে রাখবা স্মল এফ অথবা স্মল এন দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এন না। তুমি ইচ্ছে করলে এটাকে স্মল এন দিয়েও প্রকাশ করতে পারো। আমি এখানে এফ দিয়ে দিলাম কারণ কম্পাঙ্কের ইংলিশে এটাকে ফ্রিকোয়েন্সি বলে, সেই হিসেবে আমরা কোনো কোনো বইয়ে দেখবে এটা এফ দিয়ে প্রকাশ করে, কোনো কোনো বইয়ে এটাকে স্মল এন দিয়ে প্রকাশ করে। যাই করুক, কম্পাঙ্ক বলতে কী বোঝাচ্ছে সেটা দেখো। কম্পনশীল একটা কণা একক সময়ে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে পূর্ণ কম্পন আগে চিনেছ। যেমন দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে কয়টা পূর্ণ কম্পন, এখন তোমরা যদি সামনে থাকতে আমি একটা আনসার পেতাম, কিন্তু এখন যেহেতু নাই, তোমরা নিজেরা একটু ছবিটা দেখে খেয়াল করে নাও। দেখো এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এসে একটা পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, কিন্তু এই ছবির আমি বাকিটুক যেহেতু নাই, তাহলে আমি এটা দুটো পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে বলতে পারছি না। হয়তো যদিও সামনে আছে, আমি যদি এখানে ধরো এঁকে যাই অনেকগুলি, এখানে যদি এঁকে যাই তাহলে এখানে অনেকগুলি, তাহলে একক সময় কয়টা পূর্ণকম্পন সম্পন্ন করছে আমাকে সেটা বের করতে হবে। সেই হিসেবে আমার
এখানে কম্পাঙ্ক কত হবে সেটা আমি বলতে পারবো। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে, আমরা জানবো একটু পরে। দেখো এখন এটার একটা সূত্র আছে। দেখো কোনো কণা যদি টি সময় মনে করো n সংখ্যক কম্পন সম্পন্ন করে, তাহলে কম্পাঙ্কের এই সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো F = ক্যাপিটাল N/T। এই ব্যাপারটা দেখো, আমি এখানে যে ফিগারটা আঁকলাম, এখানে দেখো একটা পূর্ণ কম্পন, দুটা পূর্ণ কম্পন, আর একটা এখানে যদি ধরে নিলাম, তাহলে এখানে তিনটা পূর্ণ কম্পনকে আঁকলো। এই তিনটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যদি ধরো তার টি সময় লাগলো, আর এই তিনটা যেটা সেটাকে ধরো আমি ক্যাপিটাল N লিখলাম, বা ক্যাপিটাল N = আমার এখানে 3, তাহলে এই তরঙ্গটার এই অবস্থাটার জন্য আমার ফ্রিকোয়েন্সির সূত্রটা হবে এই 3/T। টিটা আমার সময়টা আমি এখন দিলাম না, তার মানে কি টি সময়ে তিনটা কম্পন সম্পন্ন হচ্ছে, একক সময়ে টি সময়ে সম্পন্ন কম্পন হচ্ছে কয়টা? তিনটা। তাহলে একক সময়ে কয়টা হচ্ছে? 3/T। তাহলে এটাই তো আমার ফ্রিকোয়েন্সি F। এভাবে তার মানে আমরা এখন সেটাকে সাধারণভাবে কি লিখলাম যে F = আমি এটা 3 দিয়ে উদাহরণ দেখালাম, কিন্তু তুমি যদি এমনিতে লিখো F = হবে ক্যাপিটাল N/T। তাহলে এখান থেকে দেখো আমরা এখন কি পাবো? এর একক কি হবে? পার সেকেন্ড বা হার্জ। আমরা কম্পাঙ্কের একক জানি পার সেকেন্ড বা হার্জ। কম্পাঙ্কের আরেকটা সূত্র এখানে যেটা লিখলাম, দেখো F = আবার আমি লিখতে পারি 1/T। কেন লিখতে পারলাম? দেখো একক সময়ে যেই কম্পন সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি কম্পাঙ্ক, কিন্তু একক সময়ে একটা কম্পন, কোনো একটা একক সময়ে যেই সময়ে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে আবার আমরা কি জানি? পর্যায়কাল জানি। তাহলে পর্যায়কাল যদি ক্যাপিটাল T হয়, টিতে সম্পন্ন হয় কয়টা কম্পন? টি সময়ে সম্পন্ন হয় একটা কম্পন, তাহলে একক সময়ে সম্পন্ন হবে কয়টা? 1/T। তাহলে এইটাকেও আবার আমি কি লিখতে পারবো? = F লিখতে পারবো। যার কারণে তোমার সময় কম্পন সংখ্যা বেশি না লিখে কম্পন সংখ্যা যদি একটা লিখে দেয়, বা একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় তোমাকে যদি জানা থাকে, তাহলে তুমি F = 1/T লিখতে পারবা। কারণ একটা পূর্ণ কম্পন সম্পন্ন হওয়ার সময়ই তো হচ্ছে আমার কি? পর্যায়কাল। সেই থেকে F = এগুলি সবই তোমাদের SSCর সূত্র এখানে আমার লাগছে। এখন দেখো কম্পাঙ্ক জানলাম, কিন্তু কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখানে আমার অনেক কাজে লাগবে এই জিনিসটা। এই ব্যবহার দেখবা অনেক জায়গায় এটাকে করব। কৌণিক কম্পাঙ্ককে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, ওমেগা দিয়ে প্রকাশ করি। এবং কৌণিক কম্পাঙ্কের সংজ্ঞাটা কি? দেখো সময়ের সাথে তরঙ্গের উপর অবস্থিত কোনো কণার দশার পরিবর্তনের হারকে কৌণিক কম্পাঙ্ক বলে। তাহলে দেখো একটু আগে যে দশা চেনালাম, তারপরে কণার সরণ সব কিছু জানো, এই জায়গায় কৌণিক কম্পাঙ্কটাকে তাহলে আমরা কিভাবে লিখছি দেখো, এখন খেয়াল করো। ওমেগা = এই যে এই জিনিসটা লিখলো 2π/T, এটা আগে কিভাবে লিখলো একটু দেখো। এখানে আমি বলছি কি, দেখো এটা লিখার আগে আমরা শুধু সংজ্ঞা থেকে একটা জিনিস আগে একটু লিখি। এখানে বলছি না তরঙ্গের উপস্থিত কোনো কণার দশার পরিবর্তনের হার। এখন ধরো আমার এই একটা পূর্ণ কম্পনের দশার পরিবর্তন আমরা একটু আগে করে দেখালাম যে সেটা 2π। এখন 2π দশা পরিবর্তনের জন্য দূরত্ব হচ্ছে ল্যামডা, তাই না? তাহলে দূরত্ব যদি ল্যামডা হয়, আমার তো এখানে দূরত্বেরটা দরকার না, আমার হচ্ছে দশার পরিবর্তনের হার। এই 2π পর্যন্ত দশার পরিবর্তনটা হতে গেলে সময় লাগে পর্যায়কাল T এর সমান। তাহলে আমার সরণ হচ্ছে 2π, সময় হচ্ছে এখানে ক্যাপিটাল T। তাহলে আমি এটা = ওমেগা = এই কারণেই 2π/T, এটা হচ্ছে দশার পরিবর্তন, এটা হচ্ছে সময়। তাহলে এটা হচ্ছে দশা পরিবর্তনের হারের ইকুয়েশন। দ্যাট মিন্স ওমেগা = 2π/T। এখন দেখো একটু আগে আবার F = কি পেলে? 1/T। তাহলে আমি এটা লিখতে পারবো 2πF। এই সূত্রটা একদম ভালো করে মনে রাখো, এটা অনেক প্রয়োগ তোমরা পাবে। আর একটা জিনিস দেখো, এই তরঙ্গ পড়ার সময় ওমেগাটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক, কিংবা আরেকটা চ্যাপ্টার পাবা পর্যাবৃত্ত পড়ার সময় ওমেগাটাকে কৌণিক কম্পাঙ্ক হিসেবে আমরা প্রকাশ করি। কিন্তু
অনেক জায়গায় দেখবে যে ওমেগাটাকে কৌণিক বেগ হিসেবেও বলে, সেটাও এখানে সম্ভব। কেন? দেখো, বেগের সংজ্ঞা হিসেবেও আমরা জানি কি, স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তাহলে এখানে দেখো, এটা পূর্ণ কম্পনের জন্য আমি এই জিনিসটাকে পেলাম, কিন্তু আমি যখন মনে করো জানি না একটা তরঙ্গের যে কোনো পজিশানে, এই পজিশানে তার একটা কোণ থাকবে, সেই কোণটার মান আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম তার কৌণিক পজিশান হচ্ছে থিটা, এবং এই থিটা কোণ পর্যন্ত যেতে সময় যদি টি লাগে, তাহলে আমি লিখতে পারবো ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে সেটাও তো সম্ভব, এবং সেটাও কৌণিক পরিবর্তনের হার, এবং সেভাবেও আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। এটা দেখবা, আমি সামনে প্রমাণ করাবো। আপাতত এটাকে যে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এটা একটু মনে রাখার চেষ্টা করো। এবং এখানে যে সূত্রটা লিখলাম ওমেগা ইজ ইকুয়াল টু ওয়াইস পাই এফ, এইটা একটা, তার মানে দেখো কৌণিক কম্পাঙ্কের সাথে যে কম্পাঙ্ক, সিঙ্গেল কম্পাঙ্ক যেটা আছে, সেই কম্পাঙ্কের সম্পর্কটা কি, টোয়াইস পাই দিয়ে কম্পাঙ্ককে গুণ করলে তুমি কৌণিক কম্পাঙ্ক পেয়ে যাবে। তারপরে দেখো, এই যে চিত্রটা এখানে একটু খেয়াল করো, বোঝা যাচ্ছে কি না হয়তো অস্পষ্ট, কিন্তু তারপরে একটু খেয়াল করো, এই একটা বৃত্তাকার পথের স্টার্টিং করে একটা তরঙ্গ পুরো এই পথটুকু ঘুরতে, এই তরঙ্গের শেপটা তার কিভাবে যায়, অর্থাৎ এদিকে যদি এটা সময় বোঝায়, তাহলে দেখো এই পুরো এতটুক পর্যন্ত একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো, এবং এই সম্পন্নটা বৃত্তাকার পথের সাথে এই তরঙ্গের শেপটার সম্পর্কটা কি সেটা বোঝাচ্ছে। এবং এই যে সংজ্ঞাগুলি এতক্ষণ যা যা পড়লা, এই ফিগার থেকে ইচ্ছে করলে সেগুলিকে তুমি বের করে নিতে পারবে। এখন দেখো, আমরা তাহলে একটু আগে যা যা পড়লাম, এই সংজ্ঞাগুলি থেকে কি কি জিনিস আমরা বের করতে পারলাম সবগুলি দেখো আমরা কি পেলাম। দেখো, আমাদের তরঙ্গের বেগ আমরা জানলাম, তাই না? এই তরঙ্গের বেগ, কম্পাঙ্ক জানলাম, যেটাকে ফ্রিকোয়েন্সি বলি, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ জানলাম, এগুলির এককগুলিও সবার জানা, স্পিডের একক জানো, ফ্রিকোয়েন্সির একক বলে দিলাম হার্জ, তরঙ্গ দৈর্ঘ্যটা মিটার এককে। তাহলে এই তিনটা রাশির প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক আছে, এবং তিনোটা অ্যাট এ টাইম তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা এখন এখানে যে সংজ্ঞা সূত্রগুলি পেলাম, প্রথম সূত্রটাই আমরা পেয়েছিলাম কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/f ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এই দুইজনের মধ্যে রিলেশনটা কি খেয়াল করো, এটা ইনভার্স। তার মানে কম্পাঙ্ক, এখানে দেখো এই ফিগারটার মধ্যে একটু খেয়াল করো, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। তার মানে এখানে তোমার খেয়াল করো, এটার তরঙ্গ দৈর্ঘ্য পিরিয়ড মানে পর্যায়কাল হচ্ছে এতটুক, হ্যাঁ, এতটুক যেতে যে সময় লাগছে একটা পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে। আর এটার ক্ষেত্রে দেখো, এইটার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এই পর্যায়কালটা হচ্ছে এতটুক। তার মানে পর্যায়কাল এর এবং এই সময়ের মধ্যে এর পুরো একটা কম্পন সম্পন্ন করতে পারে না, হ্যাঁ। তার মানে দেখো, এই যে এতটুক পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য একটা পূর্ণ কম্পন সম্পন্ন হচ্ছে, এর মধ্যে কিন্তু এর দুইটা তরঙ্গ সম্পন্ন করে ফেলছে। তাহলে ফ্রিকোয়েন্সি এর বেশি, কিন্তু এর ফ্রিকোয়েন্সি কম, বাট এর টাইম বেশি, এর টাইম কম, এর টাইম বেশি। তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার এই সূত্রটা থেকে, এই দুটো জিনিস থেকে তোমরা কি করতে পারো, চিত্র থেকে, এটার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, এটার তরঙ্গ দৈর্ঘ্য বড়, এটার ফ্রিকোয়েন্সি বেশি, এটার ফ্রিকোয়েন্সি কম, কারণ ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এ যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, এ তার চেয়ে বেশি সম্পন্ন করে। তাহলে এই যে সম্পর্কগুলি এদের কোনটার সাথে, তার মানে দেখো কম্পাঙ্ক বাড়লে পর্যায়কাল কি হবে, কমে যাবে, আর কম্পাঙ্ক কমলে পর্যায়কাল বেড়ে যাবে। এভাবে করে এই জিনিসগুলি তোমাদের এমসিকিউ বলো, সিকিউতে অনেক জায়গায় এগুলি প্রয়োজন হবে, এগুলি মনে রাখার চেষ্টা করবা। এখন তাহলে দেখো, এই যে তিনটা আইটেম আমরা পেলাম, বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা একটু আগে যেটা পেলাম, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার। এখন এই তিনটা যে বললাম, একই সময়ে তিনোটা রাশিকে আমরা পরিবর্তন করতে পারি না। তাহলে যদি না পারি, তাহলে আমাদেরকে কি করতে হবে, হয় একই মাধ্যমের জন্য যদি হয়, তাহলে আমরা লিখতে পারলাম এই যে F1 ইজ ইকুয়াল টু ল্যামডা 1, F2 ইজ ইকুয়াল টু ল্যামডা 2। তার মানে যদি বায়ুতে কোনো তরঙ্গের, কোনো দুটা তরঙ্গের মধ্যে সম্পর্ক বোঝায়, বা এই চিত্রটার ক্ষেত্রেই দেখো এখানেই যদি বোঝায়, এই দোনোটা একই মাধ্যমে যদি সংগঠিত হয়, তাহলে এদের এখানে কম্পাঙ্কও ভিন্ন, তরঙ্গ দৈর্ঘ্য দুইটার ক্ষেত্রে ভিন্ন। কিন্তু তাহলে আমি এই মাধ্যমটার ক্ষেত্রে আমি বেগ কত আমি বের করতে
পারবো, বা বেগ কত আমাকে জেনে নিতে হবে। এখানে বেগের পরিমাণ যদি জানা না থাকে, ওদের বাকি যে আইটেমগুলি জানা থাকবে সেগুলি থেকে আমরা পরবর্তী জিনিসগুলি জানতে পারবো। এখন দেখো একই মাধ্যমের জন্য খেয়াল করে এখানে একটা ফিগার দিলাম, কি দেখো কোন মাধ্যমে বেগটা বেশি হবে। আমরা এমনিতে নর্মালি জানি যে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, আর লিকুইডে তার চেয়ে একটু কম, গ্যাসে তার চেয়ে কম। কেন এই ফিগারটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। কারণ এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা, এগুলি যদি প্রত্যেকটা কম্পনের কথা হিসেব করো তাহলে এরা থাকে খুবই কাছাকাছি, তাহলে এদের একটা টাচে বাকি সবগুলো খুব দ্রুত পড়ে যাচ্ছে, কিন্তু এগুলি একটু স্লো যাচ্ছে, এটা তার চেয়ে স্লো যাচ্ছে, কারণ তাদের কণার মাঝখানে মধ্যবর্তী ডিস্টেন্সটা বেশি। তাহলে এইভাবে আমরা যদি কোন মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগ কোনটাতে কত হবে বের করতে চাই, এই জিনিসটা আমাদের মাথায় থাকলে বের করতে পারবো। তারপরে দেখো এখানে একটা ছবিতে এখানে কি হচ্ছে দেখো, মিডিয়া যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কার কি অবস্থা হবে। ধরো এই মিডিয়ামটা একটু ফাস্ট, মানে দ্রুত গতির মিডিয়াম, হ্যাঁ, মনে করো এটা লোহার ক্ষেত্রে হলো আর এইটা মনে করো পানির ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যেটা ফাস্ট মিডিয়াম তার ক্ষেত্রে বেগ বেশি হবে, যেটা স্লো মিডিয়াম তার ক্ষেত্রে বেগ কম হবে। এই যে দেখো অ্যারো দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এই শর্তটা কখন অ্যাপ্লাই হবে, যদি তাদের দুইটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সমান হয়, অর্থাৎ এও একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় নিচ্ছে, এও একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে একই সময় যদি নেয়, সেই ক্ষেত্রে এই যেটার দ্রুত গতির মাধ্যম তার বেগ বেশি হবে, আর যেটা স্লো মাধ্যম তার বেগ কম হবে। আর উল্টা হবে কি, আবার দেখো একই ক্ষেত্রে ফার্স্ট মিডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে আর স্লো মিডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, কারণ এই সূত্রই আমাকে সেটা প্রমাণ করে। কারণ আমি জানি যে ল্যামডা এবং ভি হচ্ছে সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই জিনিসগুলি তোমাদের এই জায়গাগুলি থেকে অনেক রকম কোশ্চেন আসতে পারে, এগুলি তোমরা ভালো করে খেয়াল করে পড়বে। এখন দেখো আজকে আমরা যে জিনিসগুলি পড়লাম এগুলির উপরে একটু খাতা কলম নিয়ে ইচ্ছে করলে আমার সাথে এই অঙ্কগুলি একটু করতে পারো, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে যে আমরা এই যে সূত্রগুলি পড়লাম এই সূত্রগুলি দিয়ে আমাদের কি কাজে লাগলো। যেমন দেখো এখানে আমরা একটা অঙ্ক লিখলাম যে কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 2 মিটার। তাহলে মাধ্যমে শব্দের বেগটা কত হবে, অর্থাৎ মাধ্যম একটা, কিন্তু দেখো আমি বলছি না যদি সেম মাধ্যম হয় তার ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য একই রকম থাকবে না, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আমাকে দুইটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটা যদি F1 হয় আর একটা F2 320, আর দেওয়া আছে কি দেখো তরঙ্গ দৈর্ঘ্য দুটার পার্থক্য λ2 মাইনাস λ1 = 2 মিটার, আর কিছু দেওয়া নাই। আমাকে বের করতে হবে কি ভি = কত। তাহলে আমি কী সূত্র ব্যবহার করব, একটু আগে আমরা যেটা পড়েছি এই সূত্রটা ব্যবহার করব, এবং এই সূত্রটা ব্যবহার করে ভি এর যে মানটা পাবো সেটা পাবো 1920 মিটার পার সেকেন্ড। এটা করতে তোমরা আশা করি বাসায় পারবে, যেহেতু ভি = F1 λ1 = F2 λ2। তাহলে করবা কীভাবে দেখো, আমার λ1 বাই λ2 আমি লিখতে পারবো F2 বাই F1। এখন দেখো আমি ইচ্ছে করলে, যেহেতু আমার ওখানে দেওয়া আছে λ2 মাইনাস λ1 = 2, এখানে আরেকটা জিনিস মনে রাখবা, তুমি কিভাবে ধরবা যে λ2 ইজ গ্রেটার দেন, অর্থাৎ তুমি তো জানো না যে λ2 মাইনাস λ1 এর এই জায়গাটা খেয়াল রাখবা। λ1 মাইনাস λ2 না লিখে λ2 মাইনাস λ1 = 2 মিটার কেন লিখলাম, কারণ দেখো এই ফ্রিকোয়েন্সি যার বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, তাহলে সেই ক্ষেত্রে এটার যেহেতু ফ্রিকোয়েন্সি কম তার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, যার কারণে λ2 মাইনাস λ1 = 2 মিটার হবে। এটা যদি ধরতে ভুল করো তাহলে অঙ্কটা মিলবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো λ2 আমি λ1 + 2 লিখে দিতে পারি। তাহলে F2 তোমার দেওয়া আছে 320 এবং F1 দেওয়া আছে 480। বাকিটা ক্যালকুলেশন করে আমি এখান থেকে λ1 এর মানটা বের করব। λ1 বের করলেই আমি ভি = F1 λ1 পাই। λ2টা আমার আর বের করারও দরকার নেই। তাহলে F1 এর যে মানটা, দ্যাট মিন্স 480 বসালে ইন্টু এখান থেকে ক্যালকুলেশন করে λ1 এর যে মান পাবা, এই দুটো ক্যালকুলেশন করলে যা পাবা সেই অঙ্কটার উত্তর হবে 1920 মিটার পার সেকেন্ড।
একই রকম দেখো আমি আরেকটা অঙ্ক করে দিলাম, এগুলি করাবো না, সূত্রগুলি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবে। সেটা কি দেখো, 3টি সুস্বলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123, 369 এবং 615 হার্জ, এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ মাধ্যম তোমাকে বায়ু নিশ্চিত করে দিচ্ছে। তাহলে সূত্র আগেরটার মতোই, যেহেতু 3টা, তাহলে তোমাকে 3টা মাধ্যম যেহেতু 3টার জন্য এভাবে ধরতে হবে। তারপরে এই ক্যালকুলেশনটা এখন আমি একটু তোমাদের জন্য করে দিলাম। এভাবে করে অনুপাতগুলি সমান যদি করো আনসারটা আসবে দেখো এই যে 15:5:3। তুমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করবে, আর কোনো কাজ নাই। অনুপাতের যে অঙ্কগুলি তোমরা 9, 10-এ করেছো তার মতো। তারপরে আরেকটা অঙ্ক দিলাম দেখো, বায়ুতে ও পানিতে 300 হার্জ, এখানে ফ্রিকোয়েন্সি একটা রাখলো কিন্তু মাধ্যম দেখো ভিন্ন। 3টা অঙ্ক 3 রকমভাবে নিয়ে এসেছি। দেখো কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 4.16 মিটার, বায়ুতে শব্দের বেগটা দেওয়া আছে 352 মিটার পার সেকেন্ড। তোমাকে পানিতে শব্দের বেগ কত হবে সেটা বের করতে হবে। এটাও ঠিক সেম সূত্রই। দেখো এই সূত্রটা এই যে এখানেও মনে রাখবা কোনটা আগে হবে, ল্যামডা ডাব্লিউ মানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য আর এয়ারে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু এটা কেন, এখানে ফ্রিকোয়েন্সি যেহেতু একটাই নির্দিষ্ট, কোন মাধ্যমে বেগ বেশি হবে শব্দের সেই হিসেব করে এই সূত্রটাকে তুমি প্লাস আর মাইনাস, অর্থাৎ আমি এখানে ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ ইচ্ছা করলেও লিখতে পারতাম না, কারণ আমি জানি একটু আগে তোমাদেরকে যে মিডিয়াম দেখালাম সেই হিসেবে এয়ার হচ্ছে, এয়ারে বেগের মানটা ওয়াটারের চেয়ে ছোট হবে। তাহলে আমার ওয়াটারে বেগ যদি বেশি হয় তাহলে তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। সেই হিসেবে এটার সূত্রটা হবে এটা। তারপরে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা, পানির ক্ষেত্রে আমরা তরঙ্গের বেগ পাবো 1600 মিটার পার সেকেন্ড। এভাবে বইয়ে দেখবে এরকম টাইপের আরও অনেকগুলি অঙ্ক দেওয়া আছে। আশা করি তোমরা এগুলি বাসায় একটু প্র্যাকটিস করবা এবং এগুলি তোমাদের আজকে যেগুলি করিয়ে দিলাম এগুলি থেকেও অনেক সাহায্য হবে আশা করি, এবং এগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলি সিকিউ এমসিকিউ সব জায়গায় আসে, সব জায়গায়, এবং ভার্সিটি পরীক্ষা যদি তোমরা দিতে চাও তাও হবে। তাহলে আজকে এ পর্যন্ত রাখি, আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।